आप शियालदह काटवा रेलवे स्टेशन प्लेटफॉर्म क्रमांक 7 से जाएंगे। অ্যানাউন্সমেন্টে হয়তো বুঝে গেছেন যে আমরা আজ কোথায় যাচ্ছি। যারা এখনো বোঝেননি তাদের জন্য বলি, আজকের গল্পটা একটু স্পেশাল। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টের সাথে নিজের মানুষদের সাথে সময় কাটানোর আবেগটাও কিন্তু আজকে বিরাজমান। থাক, আর আপনাদের অন্ধকারে রাখবো না। আমরা আজ যাচ্ছি আমার মাসির বাড়ি নবদ্বীপে। তাই সকাল সকাল আমি, বিউটি, বোন আর অমিত পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। ট্রেন আসতে কিন্তু অনেকটাই দেরি, আর খিদেও লেগেছিল জোরদার। তাই আমরা চারজনে মিলে সকালের ব্রেকফাস্টটা করলাম কচুরি আর তরকারি সহযোগে। আমাদের ট্রেন কিন্তু ছিল সকাল 8:05 কাটোয়া লোকাল। তারপর নির্দিষ্ট সময় ট্রেন এসে উপস্থিত শিয়ালদা প্ল্যাটফর্মে। তারপর আর কি, উঠে পড়লাম ট্রেনে। এখন আমরা নবদ্বীপে, আর এই জায়গাটা হচ্ছে প্রাচীন মায়াপুর, এবং এটা আমার মাসির বাড়ি। এইখানে যখনই আসি তখনই আমার খুব ভালো লাগে। মানে এখানকার পরিবেশটা আপনি দেখুন, চারিপাশটা এত সুন্দর, এত সুদিং, মানে এত শান্ত পরিবেশ, আমার খুব ভালো লাগে। এখন আমাদের লাঞ্চ চলছে। এই লাঞ্চে কত কিছু করেছে। এখানে আলু পোস্ত, নবরত্ন ডাল, এবং শাকটা আমাদের আগে খাওয়া হয়ে গেছে, বেতো শাক গয়না বড়ি দিয়ে, এবং এই যে আজকে সোস্টপার মাটন, আর চাটনি তো আছেই। মাটনটা কি মেশো করেছে? আচ্ছা, এটা আমার ভাই করেছে। আর মেশো কোনটা করেছে? সবই মেশো করেছে, শুধু মাটনটা আমি করেছি। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। জমিয়ে লাঞ্চ সেরে আমাদের একটা সভা বসলো, যেখানে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, সেটাও আবার ভেজ আর নন ভেজ খাওয়া নিয়ে। আপনারাও একটু শুনুন। আর সাত্বিক খেতে হবে না, যে সাত্বিক খায় সে তামসিক খেতে হবে না। এটা কোথায় বলে? তারা কি করছে? তারা হচ্ছে চাইছে যে আমি সাত্বিক খাবার খেয়ে আমি আমার মন শান্ত রাখবো। এই কথাটা ঠিকই আছে, ওর বক্তব্য হচ্ছে বৈষ্ণব ধর্ম নিলে ওরা খাওয়া যায় না। এবার সবাই মিলে একটু বেরোলাম, একটু আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব বলে। আর পথে চলতে চলতে এই মহাশয়ের সাথে দেখা হয়ে গেল। কার সাথে? আপনারাই দেখুন। গ্রামীণ রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম গঙ্গা দর্শনের উদ্দেশ্যে। আর জায়গাটা
কি মনোরম, তাই না? আর ডান দিকে ওই যে দেখুন, মায়াপুরের নতুন মন্দিরটি দেখা যাচ্ছে। গঙ্গা দর্শন সেরে আমরা চললাম 60 ফুটের মহাপ্রভু দর্শন করতে। পাঁচটা। এখন আমরা আছি প্রাচীন মায়াপুরে এবং এই যে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আমরা ঢুকবো সেখানে। টিকিট কাটা অলরেডি কমপ্লিট। তো 60 ফুটের মহাপ্রভু, আর টিকিট 10 টাকা করে। মহাপ্রভুর পাড়াই বলা যায় এটাকে। প্রাচীন মায়াপুর একদম কাছেই, এই এই 2-4টা মন্দিরের পরেই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। আচ্ছা। আর কেউ কেউ ক্লেম করেন যে মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান, যেহেতু গঙ্গাটা আগে অন্যভাবে ছিল আর কি, ভাঙনের পরে এই সাইডটা অন্যরকম হয়ে গেছে, ওই সাইডটা অন্যরকম হয়ে গেছে। তবে পরবর্তীকালে খুব গবেষণামূলক ভাবেই ধরা হয় যে মহাপ্রভুর জন্মস্থান আমাদের এই নবদ্বীপের এই চত্বরটাতে। তো সেই অর্থে বলা যেতে পারে যে এটা মহাপ্রভুর পাড়া। আচ্ছা। মহাপ্রভু এখানেই লীলা করেছেন, এখানেই নাম সংকীর্তন করেছেন, এবং এই নরহরি ধামের একটি মন্দির হিসেবে এই হচ্ছে 60 ফুটের মহাপ্রভু এখন এখানে। মানে মিউজিয়ামও আছে ভিতরে। আচ্ছা। শ্রীকৃষ্ণের ভগবানের অনেক লীলার সমস্ত এখানে সব রয়েছে মিউজিয়ামে। ভালো লাগবে সবার। আমরা যে পঞ্চতত্ত্ব দেখি না, পঞ্চতত্ত্বের মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে যে একসঙ্গে লীলা করতেন, যে কীর্তন গাইতেন, সেইটাই কিন্তু এখানে দেখানো হয়েছে খোল করতাল সহযোগে। একদম মাঝখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আচ্ছা, 60 ফুটের মহাপ্রভুটা কি সামনে? একদম সামনে। আমরা এখান দিয়ে, কিন্তু এখান দিয়ে এখন দেখানো হবে না, আমরা ঘুরে একবারে দেখাবো। এখানটা মহাপ্রভুর ব্যাক সাইডটা দেখানো হচ্ছে। আচ্ছা। আমরা এগোচ্ছি মিউজিয়ামের দিকে। আচ্ছা, এটা মিউজিয়াম একদম একদম। দেখো সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে দেখো লেখা আছে মিউজিয়াম, ভিজিট দিস ওয়ে। এখানে আমরা ঢুকছি। নবদ্বীপ মানেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তিনি ছাড়া সবকিছু অসম্পূর্ণ। হয়তো অনেক পুণ্যের ফলে আমরা নবদ্বীপে
বসবাস করছি, যার জন্য যে কেউ বাইরের লোক আসুক না কেন তাদের মনের মধ্যে একটা ভক্তির ভাব ছড়িয়ে যাবেই নবদ্বীপ আসলে। এরপরে আমরা কোথায় যাব? এরপর আমরা যাব মহাপ্রভুর জন্মস্থান, এই সামনেই না এটা? একদম সামনে দুপাহাটে, আচ্ছা যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছে। সতীমাতার কোলে আচ্ছা সেই বিগ্রহ রয়েছে, হ্যাঁ এবং মহাপ্রভু, তার পিতা মাতা, নিতাই এবং গৌর পুরো বিগ্রহ রয়েছে ওখানে, রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। আচ্ছা। আমরা সেটা দেখতে যাবো এখন। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইয়াছিলেন শ্রী চৈতন্য গোসাই। মানে নবদ্বীপেই গোসাইয়ের কিন্তু এখানেই তিনি জন্মেছেন, সেটাই আমরা সবাই জানি। তবে আগের কিছু গঙ্গার এদিক ওদিকের জন্য কেউ কেউ বলেন যে নবদ্বীপের এপারে মহাপ্রভুর জন্ম, কেউ কেউ বলে যে ওপারে, কিন্তু জেনারেলি আমরা সবাই জেনে থাকি নবদ্বীপেই জন্ম, এবং তার প্রমাণ সহ আমাদের জন্মস্থানেও সেটার রয়েছে। সেটা আমরা দেখতে যাব এখন। এবার চললাম মহাপ্রভুর জন্মস্থান দেখতে। একটা জায়গা ছিল না মানে যেখানে মহাপ্রভু অরিজিনালি মানে জন্ম হয়েছে আর কি। একদম এই তো এখানে দেখানো হচ্ছে। আচ্ছা এই সোজা সোজা সবই কিন্তু সেইভাবে প্রমাণযোগ্য ভাবে বলা যেতে পারবে না, কারণ গঙ্গার ভাঙনের জন্য। কিন্তু এই জায়গাটাকে ধরা হচ্ছে মহাপ্রভুর এই জন্ম হয়েছিল এই নিম গাছের তলায়। আচ্ছা কিন্তু এবার এটা কতটা প্রমাণযোগ্য সেটা নিয়ে আমি কিন্তু কারোর সঙ্গে কোনো তর্কেই যাচ্ছি না, কারণ কিন্তু এটা প্রচলিত, বহুলভাবে প্রচলিত যে মহাপ্রভু এইখানেই জন্ম। দেখো সতীমাতার কোলে মহাপ্রভু বিগ্রহ। এই যে আমাদের নিম বৃক্ষ, এই নিম বৃক্ষটা কিন্তু আগেকার নয়, এটা নতুন করে সংস্কার করা হয়েছে। তো এই নিম বৃক্ষটার আনুমানিক 180 থেকে 90 বছর হয়েছে। তো মহাপ্রভু যে নিম বৃক্ষে জন্মগ্রহণ করেছিলেন, সেই নিম বৃক্ষটা কিন্তু এটা নয়, সেই নিম বৃক্ষে কিন্তু বিগ্রহ বানানো হয়েছিল। কারণ মহাপ্রভুর স্ত্রী যে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বললেন যে প্রভু আপনি তো চলে যাচ্ছেন, আমি কি নিয়ে থাকবো, যখন তিনি সন্ন্যাস নেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলেন, দেবী তুমি চিন্তা করো না, আমি যেই নিম্বৃক্ষে জন্মগ্রহণ করেছি তুমি সেই নিম্বৃক্ষ ছেদন করে মূর্তি বানিয়ে পুজো করবে, তাহলে তুমি আমার শোক থেকে দূরীভূত হবে, শোক থেকে তুমি মুক্ত পাবে। তো তখন সেই বিষ্ণুপ্রিয়া দেবী সেই বৃক্ষকে তিনি ছেদন করে মূর্তি বানিয়ে পুজো করেছিলেন। তো সেই বিগ্রহ এখনো নবদ্বীপে বিদ্যমান। সেই বিগ্রহ হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু, যেটা মহাপ্রভু পাড়া বলা হয়। সেখানেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। কোন জায়গায় সেটা কি? পোড়ামাতলার আগে মহাপ্রভু পাড়া। তো সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর একটা প্রমাণ রেখে গিয়েছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর যে তিনি যে নোলকটা পরতেন, সেই নোলকটা কিন্তু এখনো মহাপ্রভুর নাকের মধ্যে রয়েছে। ওটা কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীরই নিজের নাকের নোলক। এটা প্রমাণ, উনি সেবা করতে করতে ওই বিগ্রহের সাথেই বিলীন হয়ে গেছে। মন্দির শ্রী রামদাস বাবাজি মহারাজ, মহাপ্রভু দাস বাবাজি মহারাজ, এনারা সবাই মানে এই যে তীর্থটাকে মানে উদ্ধার করেছে আমাদের ব্রজমোহন দাস বাবাজি মহারাজ। মানে এটা একসময় গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছিল। তো সেটা আমাদের তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, বোরিং যন্ত্রের সাহায্যে মাটি খুব খনন করে এটা তিনি প্রমাণ করেছেন। আর ওদিকে হচ্ছে আমাদের আর এই যে মহাদেব বৈষ্ণব জগতে আমাদের যে এই শিবলিঙ্গটা, এটা হচ্ছে নর্মদেশ্বর। মানে বৈষ্ণব জগতে যে মহাদেবকে পুজো করা হয়, এটা গোপেশ্বর নামে কিন্তু পূজিত করা হয়। কারণ মহাদেব গোপী ভাব নিয়ে রাস আস্বাদন করেছিলেন বলে মহাদেবের অপর নাম হচ্ছে গোপেশ্বর। তো মানে তিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বৈষ্ণব আনং যথা শম্ভু। তো এর জন্য বৈষ্ণব জগতে অবশ্যই মহাদেবের পূজা অত্যন্ত আবশ্যকতা। এবার বাড়ি ফেরার পথ ধরলাম। এই উঠানে কয়দিন আসোস
আজ বাদে কাল বিয়া যাবি কোন জমিনে আপন বিনে কোন জমিনে আপন বিনে ভাবনা রে তো কি কারণ দেশের কথায় কান্দিস কেনে মন। একটা চমৎকার সকাল। আজকে নবদ্বীপকে বিদায় জানিয়ে আমরা মায়াপুর যাব এবং সেখান থেকে বাড়ি ফিরে যাব। কিন্তু নবদ্বীপ যতবারই আসি ততবারই ফেরার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। তার কারণ এখানে এসে যা পাই তা হলো একটা চমৎকার পরিবেশ, লোকজনের সারল্য, আর তার উপর মেশো আর ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো, যা ভুলতে আমার অনেকটা টাইম লেগে যায়। আর এই দেখুন, সকাল সকাল কাদের দেখা পেলাম। সবাই দলবল মিলে বেরিয়েছে পাড়া ঘুরবে বলে। এরপর টোটো এসে উপস্থিত, গন্তব্য মায়াপুর। নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অত্যন্ত প্রাচীন, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর। এটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাঙালি সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতায় নবদ্বীপের ভূমিকা অপরিসীম। নবদ্বীপের সবচেয়ে বড় ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় হল এটি 15 শতকের মহান সমাজ সংস্কারক এবং ভক্তি আন্দোলনের প্রবক্তা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র, যাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। প্রতি বছর বিশেষ করে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন। চলে এলাম স্বরূপগঞ্জ ঘাটে। এরপর এখান থেকে ঘাট পেরিয়ে যাব মায়াপুর। এখন আমরা আছি মায়াপুরে। আমাদের মায়াপুর ফেরিঘাটে আমরা নামলাম এবং তারপরে টোটো নিয়েছি। এখন যাচ্ছি বলরাজ সেনের ঢিবি দেখতে। বলরাজ সেন এখানকার রাজা ছিলেন এবং ভূমিকম্পে তার বাড়ি বা প্রাসাদ ধ্বংস হয়ে যায়। আমরা সেটাই এখন দেখতে যাচ্ছি। এখন আমরা আছি রাজা বল্লাল সেনের দুর্গ, যে দুর্গটা এখন ধ্বংসপ্রাপ্ত। দেখতেই পাচ্ছেন 1200 শতকের সময় অ্যাকচুয়ালি উনি রাজা ছিলেন এখানকার, সেন বংশের শেষ রাজা। এবং একটা ভূমিকম্পের ফলে তার দুর্গটা মাটির তলায় বসে যায় এবং 1982 সাল বা 83 সাল নাগাদ এখানে খনন কার্য শুরু করা হয়। আর তার ফলে কিছুটা ধ্বংসাবশেষ এখানে পাওয়া গেছে। তো এই জায়গাটা সম্বন্ধে আমি আগে জানতাম না,
এখন আমাদের যখন মায়াপুরে আমরা ঘাটে নামলাম, মানে মায়াপুর ফেরি ঘাটে, তখন ওখান থেকে টোটো নিলাম। টোটোয় বললো যে বলাসনের ঢিবি 250 টাকা। অ্যাকচুয়ালি এখানে বলছে যে এনারা 30 টাকা করে পার হেড যেতে আর 30 টাকা আসতে, মানে মোট টোটাল 60 টাকা নেয় এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে পার হেড। বাট একটু নেগোশিয়েট করে 50 টাকা করে পার হেড হয়েছে। তো আমরা 5 জন এসেছি 250 টাকায় আমরা এখানে এলাম। এবং সত্যি আমাদের আনাচে কানাচে কত ইতিহাস লুকিয়ে আছে না। ঘুরতে ঘুরতে খিদেও লেগেছিল জোরদার, তাই বিখ্যাত রানাদার হোটেলে ভেজ বিরিয়ানি আর সোয়া চাপ দিয়ে লাঞ্চটা সারলাম। লাঞ্চ সেরে এবার ইস্কন মন্দিরের প্রবেশ। মায়াপুর, যেখানে পা রাখলেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। চারিদিকে খোল করতালের আওয়াজ, হরিনাম সংকীর্তন আর গঙ্গার ঠান্ডা হাওয়া। আপনি কোনো ধর্মীয় উদ্দেশ্যে আসুন বা স্রেফ মানসিক শান্তির খোঁজে, মায়াপুরের এই মায়াবী পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তবে আজ মায়াপুর বিশ্বজুড়ে পরিচিত ইস্কনের বিশ্ব সদর দপ্তরের জন্য। 1971 সালে শিল প্রভুপাদ এই সিধাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এখন তো এখানে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্থাপত্য, টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। এর বিশাল গম্বুজ আর অসাধারণ কারুকার্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। তবে মায়াপুর এলে এখানকার সন্ধ্যা আরতি আর কীর্তনের আনন্দ মিস করবেন না কিন্তু। ভক্তদের সাথে পা মিলিয়ে একটু নেচে নিলে মনের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। আর হ্যাঁ, মায়াপুরের সব থেকে বড় আকর্ষণ কিন্তু এখানকার মহাপ্রসাদ। গীতা ভবন বা গদাধর ভবনে বসে লাইন দিয়ে খিচুড়ি, সবজি আর চাটনির যে স্বাদ, তা কোনো 5 স্টার হোটেলের খাবারকেও হার মানাবে। এবার বাড়ি ফেরার পালা। মায়াপুর ঘাট থেকে 3 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা ঘাট পেরিয়ে চলে আসব কৃষ্ণনগর। তারপর সেখান থেকে যে কোনো একটা কলকাতাগামী বাসে উঠে পড়ব বাড়ি ফেরার জন্য। তবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি না ভালো লাগে তাহলে একটা ফিডব্যাক দিয়ে যাবেন, যা আমাকে অনেকটাই হেল্প করবে। তাহলে আজ আসি, ভালো থাকবেন সকলে।